মনোরম সান্ধ্য আসরের জন্য আন্না পাভলভনাকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা বিদায় নিতে শুরু করল। পিয়ের কেমন যেন বেমানান, মজবুত গড়ন, উচ্চতা সাধারণ, চওড়া শরীর, বড় বড় লাল হাত, কিন্তু কেমন যেন কথা বলে। সে জানে না বৈঠকখানায় ঢুকতে, না জানে সেখান থেকে বের হতে। অর্থাৎ বিদায় নেবার আগে দুটো ভালো কথা কেমন করে বলতে হয় তাও জানে না। তার উপর বেখেয়াল। বিদায় নিতে উঠে দাঁড়িয়ে নিজের টুপির বদলে সেই সেনাপতির 3 কোনা টুপিটা তুলে নিল এবং সেনাপতির চেয়ে না নেওয়া পর্যন্ত সেটা নিজের হাতে রেখে দিল। অবশ্য তার এই খেয়ালের অভাব। ঘরে ঢুকবার বা কথা বলবার আদব কায়দার অভাব, এসবই ঢাকা পড়ে যায় তার সদয় সরল ও বিনীত আচরণে। আন্না পাভলভনা তার দিকে এগিয়ে খ্রিস্টান সুলভ ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে বলল, আশা করি আবার আপনার দেখা পাবো। আরও আশা করি আপনার মতামতগুলো আপনি বদলাবেন প্রিয় মসিও পিয়ের। পিয়ের কোনো জবাব দিল না, শুধু মাথাটা নোয়ালো। কিন্তু তার হাসিটি সকলেরই নজরে পড়ল। সে হাসিতে বুঝি এই কথাটি শুধু প্রকাশ পেল, মতে কি আসে যায়, কিন্তু দেখুন তো আমি লোকটি কত সৎ স্বভাব। আর সকলেই, এমনকি আন্না পাভলভনাও সেটা অনুভব করল। প্রিন্স আন্দ্রু তখন হল ঘরে চলে গেছে। জোব্বাটা পরতে পরিচারক তাকে সাহায্য করছে। তার দিকে মুখ ফিরিয়ে সে নিরাসক্তভাবে প্রিন্স হিপোলিতের সঙ্গে তার স্ত্রীর কথাবার্তা শুনতে লাগল। তারা দুজনেই হলঘরে চলে এসছে। সুন্দরী গর্ভিণী প্রিন্সেসের গা ঘেঁষে দাঁড়িয়ে প্রিন্স হিপোলিত চশমার ভেতর দিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আন্না পাভলভনার কাছ থেকে বিদায় নিয়ে ছোট প্রিন্সেস বলল, আপনি ভিতরে যান আনেত, আপনার ঠান্ডা লেগে যেতে পারে। তারপর বলল, তাহলে ওই কথাই রইল। আনাতোল ও ছোট প্রিন্সেসের ননদের সঙ্গে বিয়ের ব্যাপারে আন্না পাভলভনা ইতোমধ্যেই লিজার সঙ্গে কথা বলেছে। নিচু গলায় আন্না পাভলভনা বলল, আপনার উপর আমার অনেক ভরসা। তাকে চিঠি লিখুন এবং এ ব্যাপারে তার বাবার মতামত আমাকে জানান। বিদায়। সে হলঘর থেকে চলে গেল। প্রিন্স হিপোলিত ছোট প্রিন্সেসের কাছে এগিয়ে গিয়ে মুখটাকে তার খুব কাছে নিয়ে ফিস ফিস করে কি যেন বলল। উভয়ের পরিচারকই একটা শাল ও একটা জোব্বা নিয়ে অপেক্ষা করতে লাগলো। কতক্ষণে তাদের কথা শেষ হবে। ফরাসি ভাষার কথাগুলি তাদের কাছে অর্থহীন হলেও তারা এমনভাবে শুনতে লাগলো যেন বুঝতে পারছে, অথচ সেটা তাদের জানতে দিতে চাইছে না। প্রিন্সেস যথারীতি কথা বলছে ঈষৎ হেসে, আর কথা শুনছে হো হো করে। প্রিন্স হিপোলিত বলল, রাষ্ট্রদূতের ওখানে না গিয়ে কি ভালোই যে করেছি। কি যে একঘেয়ে ব্যাপার। সন্ধ্যাটা বড় আনন্দে কাটল, তাই না? বড় ভালো। ছোট ঠোঁটটি তুলে ধরে প্রিন্স বলল, সকলে বলছে বল নাচটা খুব ভালো হবে। সমাজের সব সুন্দরীরা সেখানে হাজির হবে। সকলে নয়, কারণ আপনি তো সেখানে থাকছেন না। সকলে নয়, সানন্দ হাসি হেসে প্রিন্স হিপোলিত বলল। তারপর পরিচালকের কাছ থেকে শালটা নিয়ে তাকে ঠেলে সরিয়ে দিয়ে শালটা প্রিন্সেসের গায়ে জড়িয়ে দিল। ইচ্ছা করেই কি না কে জানে, শালটা জড়িয়ে দেবার পরেও সে অনেকক্ষণ হাত দিয়ে ছোট প্রিন্সেসকে ধরে রাখল, যেন আলিঙ্গন করল। প্রিন্সেস হাসতে হাসতে বেশ ভদ্রভাবে যেখান থেকে সরে গেল, তার দৃষ্টি তখন স্বামীর উপর। প্রিন্স আরও চোখ দুটি তখন বুজে এসছে। তাকে ক্লান্ত ও ঘুম কাতর মনে হলো। স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি তৈরি তো? প্রিন্স হিপোলিত তাড়াতাড়ি জোব্বাটা পরে নিল। আধুনিক ফ্যাশন অনুযায়ী সেটা তার গোড়ালি অবধি ঝুলে পড়ল। ফলে সেটাতে হোঁচট খেতে খেতে সে প্রিন্সেসের পিছনের পিছন ফটক পর্যন্ত গেল।
একটি পরিচারক তখন প্রিন্সেসকে গাড়িতে তুলে দিচ্ছে। প্রিন্সেস বিদায়, তার পা এবং জিভ দুটোই যেন হোঁচট খেল। প্রিন্সেস পোশাক তুলে অন্ধকার গাড়িতে তার আসনে উঠে বসল। তার স্বামী তরবারিটা ঠিকমতো রাখতে ব্যস্ত। তাদের সাহায্য করতে গিয়ে প্রিন্স হিপোলিত দুজনেরই অসুবিধা ঘটাতে লাগল। প্রিন্স হিপোলিত তার পথ আটকে দাঁড়িয়ে থাকায় প্রিন্স আন্দ্রু অসন্তুষ্ট গলায় রুক্ষ ভাষায় বলল, আমাকে করতে দিন স্যার। পরে সেই একই ভদ্রলোক সাদর গলায় বলল, তোমাকে কিন্তু আশা করব পিয়ের। ঘোড়া পা তুলল। গাড়ির চাকায় খটখট শব্দ উঠল। প্রিন্স হিপোলিত ফটকে দাঁড়িয়ে হাসতে হাসতে ভাইকোতের জন্য অপেক্ষা করতে লাগল। তাকে সে বাড়ি পৌঁছে দেবে বলে কথা দিয়েছে। গাড়িতে হিপোলিতের পাশে বসে ভাইকোত বলল, দেখুন প্রিয় বন্ধু, আপনার এই ছোট প্রিন্সেসটি খুব ভালো, পুরোদস্তর ফরাসি। সে তার আঙুলের ডগায় চুমু খেল। হিপোলিত হো হো করে হেসে উঠল। ভাইকোত বলল, আপনি কি জানেন, যতই ভালো মানুষই দেখান, আসলে আপনি সাংঘাতিক ছেলে। বেচারির স্বামী, সেই ছোট অফিসারটি এমন ভাব দেখায় যেন সে একজন রাজা গজা। তাকে দেখে আমার করুণ হয়। হিপোলিত হাসতে হাসতে মুখ থুতু ছিটিয়ে বলল, আর আপনি বলেছেন যে রুশ মহিলারা ফরাসিদের সমকক্ষ নয়। তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানতে হয়। অন্য সকলের কাছে পৌঁছে পিয়ের স্বচ্ছন্দে প্রিন্স আর পড়ার ঘরে ঢুকে পড়ল এবং অভ্যাসমতো সঙ্গে সঙ্গে একটা সোফায় শুয়ে পড়ে প্রথম যে বইটা হাতে পড়ল, সিজারের কমেন্টারিজ, সেটাই তুলে নিয়ে কনুইতে ভর দিয়ে মাঝখান থেকে পড়তে শুরু করল। ছোট ছোট সাদা হাত দুখানি ঘষতে ঘষতে পড়ার ঘরে ঢুকে প্রিন্স আন্দ্রু বলল, মাদমোয়াজেল শেরেরের সঙ্গে তুমি কি করেছ? তিনি তো এখন অসুস্থ হয়ে পড়বেন। পিয়ের গোটা শরীরটাকে মোড় ফেরালো। সোফাটা মচমচ করে উঠল। আগ্রহে প্রিন্স আন্দ্রুর দিকে তাকিয়ে হেসে হাতটা নাড়ল। মঠাধ্যক্ষটি লোকটি ভালো, কিন্তু বিষয়টিতে তিনি সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে জানেন না। আমার মতে শাশ্বত শান্তি সম্ভব, কিন্তু কিভাবে যে কথাটা বলবো বুঝতে পারছি না। রাজনৈতিক শক্তি সাম্যের দ্বারা নয়। স্পষ্টতই এ ধরনের বিমূর্ত আলোচনায় প্রিন্স আন্দ্রু আগ্রহী নয়। একটু চুপ করে থেকে সে প্রশ্ন করল, প্রিয় বন্ধু, মনের সব কথা কেউ সর্বত্র বলতে পারে না। আচ্ছা, শেষ পর্যন্ত তুমি কি কোনো সিদ্ধান্তে এসেছো? তুমি কি হতে চাও সৈনিক না কূটনীতিক? পিয়ের উঠে পা ভেঙে সোফার উপর বসল। আসলে আমি নিজেই এখনো জানি না, দুটোর কোনোটাই আমি পছন্দ করি না। কিন্তু তোমাকে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে। তোমার বাবা সেটাই আশা করেন। পিয়েরের যখন 10 বছর বয়স, তখন একজন মঠাধ্যক্ষকে গৃহশিক্ষক রূপের সঙ্গে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং 20 বছর পর্যন্ত সে বিদেশেই ছিল। সে যখন মস্কো ফিরে এলো, তখন তার বাবা মঠাধ্যক্ষকে বিদায় দিয়ে ছেলেকে বলল, এবার পিটার্সবুর্গে চলে যাও, চারদিক দেখো, নিজের জীবিকা বেছে নাও। তুমি যা করবে তাতেই আমি রাজি। এই নাও প্রিন্স, ভ্যাসিলিকে লেখা চিঠি, আর এই নাও টাকা। 3 মাস ধরে পিয়ের জীবিকা খুঁজেই বেড়াচ্ছে, এখনও কিছুই স্থির করতে পারেনি। জীবিকা খুঁজে নেবার কথাই প্রিন্স আন্দ্রু বলেছিল। পিয়ের কপাল ঘষতে লাগলো। যে মঠাধ্যক্ষটির সঙ্গে সন্ধ্যায় পরিচয় হয়েছিল, তার কথা উল্লেখ করে সে বলল, কিন্তু তিনি তো অবশ্যই ভ্রাতৃসংঘের একজন পরোপকারী লোক। প্রিন্স আন্দ্রু পুনরায় তাকে বাধা দিয়ে বলল, ওসব বাজে কথা রাখো। অশ্বারোহী রক্ষী বিভাগে গিয়েছিলে কে? না, যায়নি, কিন্তু সেই কথাই আমি ভাবছি। আর তোমাকেও বলতে চাই, এখন যুদ্ধ হচ্ছে নেপোলিয়নের বিরুদ্ধে।
এটা যদি মুক্তির যুদ্ধ হতো তাহলে আমি সেটা বুঝতে পারতাম এবং সকলের আগে সেনাবাহিনীতে ঢুকতাম। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির বিরুদ্ধে ইংল্যান্ড ও অস্ট্রিয়াকে সাহায্য করা ঠিক কাজ নয়। পিয়েরের ছেলেমানুষের মতো কথা শুনে প্রিন্স আন্দ্রু শুধু কাঁধ ঝাঁকুনি দিল। সে এমন ভাব দেখালো যেন এরকম অর্থহীন কথার কোনো জবাব দেওয়াই অসম্ভব। কিন্তু এই অতি সরল প্রশ্নের যে জবাব সে দিল তাছাড়া অন্য কোনো জবাব দেওয়া সত্যিই খুব কঠিন। সে বলল, নিজের বিশ্বাসের তাগিদ ছাড়া কেউ যদি যুদ্ধ না করত তাহলে তো কোনো যুদ্ধই হতো না। আর সেটাই তো হতো চমৎকার, পিয়ের বলল। প্রিন্স আন্দ্রু ব্যঙ্গের হাসি হাসল। হয়তো চমৎকারই হতো, কিন্তু সেটা কোনো দিনই হবে না। আচ্ছা, তুমি যুদ্ধে যাচ্ছ না কেন? পিয়ের প্রশ্ন করল। কিসের জন্য? জানি না, আমাকে যেতেই হবে। তাছাড়া আমি যাব। সে থামল। আমি যাচ্ছি কারণ এখানে আমি যে জীবনযাপন করছি সেটা আমার ভালো লাগছে না। অধ্যায় ৭। পাশের ঘরে মেয়েদের পোশাকের খসখস শব্দ শোনা গেল। প্রিন্স আন্দ্রু ঘুম থেকে জেগে ওঠার মতো নড়ে চড়ে উঠল। আন্না পাভলভনার বসবার ঘরে তার মুখে যে ভাব ছিল সে ভাবটাই ফিরে এলো। পিয়ের সোফার উপর থেকে পা নামালো। প্রিন্সেস ঘরে ঢুকল। সে গাউন ছেড়ে একটা নতুন সুন্দর আটপৌরে পোশাক পরেছে। প্রিন্স আন্দ্রু উঠে বিনীতভাবে একটা চেয়ার এগিয়ে দিল। আরাম কেদারায় ভালোভাবে বসে সে যথারীতি ফরাসি ভাষায় বলল, আন্নেতের বিয়ে হয়নি কেন? তোমরা পুরুষরা এতই অপদার্থ যে বিয়েটাও দিতে পারোনি। এ কথা বলার জন্য আমাকে ক্ষমা করো, কিন্তু সত্যি মেয়েদের সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। আপনি তো আচ্ছা তর্কপ্রিয় মানুষ মসিও পিয়ের। এখনও আপনার স্বামীর সঙ্গে আমি তর্ক করছিলাম। কেন যে সে যুদ্ধে যেতে চাইছে না তা তো বুঝতে পারি না। যুবতীদের সঙ্গে কথা বলার সময় সাধারণত যুবকরা যেরকম বিব্রত বোধ করে থাকে তার কোনো রকম ধারণা ধরে পিয়ের প্রিন্সেসকে কথাগুলি বলল। এবার প্রিন্সেস শুরু করল। পিয়েরের কথাগুলো তার খুব মনে লেগেছে। সে বলল, ঠিক ওই কথাই তো আমিও তাকে বলি। আমিও বুঝতে পারি না পুরুষ মানুষরা কেন যুদ্ধ ছাড়া থাকতে পারে না। সেটা আমি মোটেই বুঝতে পারি না। আমাদের মেয়েদের তো ওসব দরকার হয় না। আপনিই আমাদের কথাগুলি বিচার করুন। আমি সবসময় ওকে বলি, এখানে তো সে খুব খুড়ো এডিকং, চমৎকার চাকরি। সকলে তাকে চেনে, সকলে কত প্রশংসা করে। এই তো সেদিন অপ্রাকাশিনদের বাড়িতে একটা মহিলাকে বলতে শুনলাম, ইনিই কি বিখ্যাত প্রিন্স আন্দ্রু? সত্যি শুনেছি। সর্বত্রই তার কত সমাদর। সে তো অনায়াসেই সম্রাটের এডি কং হতে পারে। আপনারা তো জানেন সম্রাট কত আদর করে তার সঙ্গে কথা বলেন। কেমন করে সে ব্যবস্থাটা করা যায় তা নিয়ে আনেত ও আমি কথা বলেছি। আপনি কি মনে করেন? পিয়ের বন্ধু তার দিকে তাকালো। সে আলোচনাটা পছন্দ করছে না দেখে কোনো জবাব দিল না। জিজ্ঞাসা করল, আপনারা কবে রওনা হবেন? ও, তার যাবার কথা আর তুলবেন না, মোটেই তুলবেন না। সে কথা শুনতে আমি চাই না। আজ যখনই মনে পড়েছে যে এসব মধুর মিলন ভেঙে দিতে হবে। আর তারপরে আপনারা তো জানেন আন্দ্রে। অর্থপূর্ণ দৃষ্টিতে সে স্বামীর দিকে তাকালো। আমার ভয় করছে, আমার ভয় করছে, ফিসফিস করে সে কথাগুলি বলল। দৃষ্টিতে সে স্বামীর দিকটা কাঁপুনি নেমে গেল। পিয়ের ও নিজে ছাড়ো আরও একজনকে ঘরে আছে দেখে বিস্মিত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে কঠিন অথচ বিনীত গলায় প্রিন্স তাকে বলল, কিসে তোমার ভয় করছে লিজে? আমি তো বুঝতে পারছি না। এই তো, পুরুষ মাত্রই কি স্বার্থপর? সব্বার স্বার্থপর। শুধুমাত্র খেয়ালের বশে সে আমাকে ছেড়ে যাচ্ছে, আমাকে একলা আটকে রেখে যাচ্ছে গ্রামের বাড়িতে। মনে রেখো, আমার বাবা ও বোনের কাছে প্রিন্স আন্দ্রু শান্ত স্বরে বলল। তবু তো একাই, বন্ধুবান্ধব ছাড়া।
আর সে আশা করে যে আমি ভীত হব না। তার গলার স্বর খুঁতখুঁতে, ঠোঁট উল্টানো, কেমন কাঠ বিড়ালির মতো মুখের ভাব। সে থামল, বুঝতে পারল যে পিয়েরের সামনে নিজের গর্ভাবস্থার কথাটা বলাটা অশোভন হবে, যদিও সেটাই আসল কথা। স্ত্রীর দিক থেকে চোখ না সরিয়ে প্রিন্স আন্দ্রু বলল, আমি এখনো বুঝতে পারছি না কিসে তোমার এত ভয়। প্রিন্সেসের মুখে লাল হয়ে উঠল। হতাশার ভঙ্গিতে সে হাত দুটি তুলল। না আন্দ্রু, আমি বলতে বাধ্য হচ্ছে যে তুমি বদলে গেছো। ও তুমি কত। প্রিন্স আন্দ্রু বলল, ডাক্তার তোমাকে সকাল সকাল শুতে বলেছে, তুমি বরং শুতে চলে যাও। প্রিন্সেস কোনো কথা বলল না। হঠাৎ তার পাতলা লোমশ ঠোঁট দুটি কাঁপতে লাগলো। প্রিন্স আন্দ্রু উঠে দাঁড়ালো, কাঁধ ঝাঁকুনি দিয়ে ঘরময় পায়চারি করতে লাগলো। পিয়ের অবাক বিস্ময়ে কখনো এর দিকে কখনো ওর দিকে তাকাতে লাগলো চশমার উপর দিয়ে। উঠতে গিয়েও মনের ইচ্ছেটা পাল্টে নিল। মসিও পিয়ের এখানে আছেন তো কি হয়েছে? ছোট প্রিন্সেস হঠাৎ চেঁচিয়ে বলে উঠল। উচ্ছ্বসিত কান্নায় তার সুন্দর মুখখানি বিকৃত হয়ে গেল। অনেক দিন থেকেই আমাকে বলতে চেয়েছে, আন্দ্রু, কেন তুমি আমার প্রতি এতটা বদলে গেছো? আমি তোমার কি করেছি? তুমি যুদ্ধে চলে যাচ্ছ, আমার জন্য তোমার এতটুকু করুণা নেই? কেন, কেন? লিজে, প্রিন্স আন্দ্রু শুধু এটুকুই বলল। কিন্তু এই একটি শব্দেই প্রকাশ পেল অনুনয়, শাসানি এবং এই দৃঢ় প্রত্যয় যে ছোট প্রিন্সেস যা বলেছে তার জন্য তার নিজেরই দুঃখিত হওয়া উচিত। সে কিন্তু তাড়াতাড়ি বলে উঠল, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করো যেন আমি একজন পঙ্গু, একটা ছোট্ট শিশু। আমি সব বুঝতে পারি। 6 মাস আগে তো কি তুমি এরকম ব্যবহার করতে? প্রিন্স আন্দ্রু এবার আরও জোরের সঙ্গে বলল, লিজে, আমার মিনতি, তুমি থামো। এইসব কথাবার্তা শুনে পিয়ের ক্রমেই উত্তেজিত হয়ে উঠেছিল। এবার সে প্রিন্সেসের কাছে গিয়ে চোখের জল সে সইতে পারে না। মনে হলো বুঝি সে নিজেই কেঁদে ফেলবে। শান্ত হন প্রিন্সেস, আপনার এ কথা মনে হচ্ছে কারণ আমি বলছি। এ অভিজ্ঞতা আমার নিজেরও হয়েছে, আর তাই কারণ। না না, আমাকে ক্ষমা করুন। বাইরের কোনো লোক এখানে বেমানান। না, আপনি দুঃখ করবেন না। বিদায়। প্রিন্স আন্দ্রু তার হাতটা ধরে ফেলল। দাঁড়াও পিয়ের, এটুকু দয়া প্রিন্সেসের মনে আছে যে আজকের সন্ধ্যাটা তোমার সঙ্গে কাটাবার সুখ থেকে সে আমাকে বঞ্চিত করবে না। না, সে শুধু নিজের কথাটাই ভাবে। বলতে বলতে তীব্র ক্ষোভে প্রিন্সেসের চোখের দিয়ে পানি গড়াতে লাগলো। লিজে, প্রিন্স আন্দ্রু শুকনো গলায় বলল। তার গলা এত দূর চড়েছে যাতে বোঝা যায় যে তার ধৈর্য ফুরিয়ে গেছে। সহসা প্রিন্সেসের সুন্দর মুখের সেই ক্রুদ্ধ কাঠবিড়ালি ধরনের ভাব পাল্টে গিয়ে সেখানে ফুটে উঠল একটা করুণ ভয়ের ভাব। সুন্দর চোখের সপ্রশ্ন দৃষ্টিতে সে স্বামীর দিকে তাকালো। কুকুর যখন লেজ গুটিয়ে অতি দ্রুত লেজটা নাড়তে থাকে তখন তার মুখে যে ভাবটা ফুটে ওঠে, ঠিক সেই ভাব ফুটে উঠল প্রিন্সেসের মুখে। আমার ঈশ্বর, আমার ঈশ্বর, বলতে বলতে এক হাতে পোশাকটা তুলে ধরে স্বামীর কাছে এগিয়ে গিয়ে সে তার কপালে চুমু খেল। শুভরাত্রি লিজে, বলে সে এমন ভদ্রভাবে স্ত্রীর হাতে চুমু খেল যেন কোনো অপরিচিতকে চুমু খাচ্ছে। অধ্যায় 8। দুই বন্ধু চুপচাপ। কেউ আগে কথা বলতে চাইছে না। পিয়ের বারবার প্রিন্স আন্দ্রুর দিকে তাকাচ্ছে। প্রিন্স আন্দ্রু ছোট হাতখানি দিয়ে কপাল ঘষছে। দরজার দিকে যেতে যেতে একটা দীর্ঘ শ্বাস ফেলে সে বলল, চলো রাতের খাবারটা খেয়ে নিই। নতুন করে সাজানো রুচিসম্মত বিলাসবহুল খাবার ঘরে তারা ঢুকল। টেবিল তোয়ালে থেকে শুরু করে রূপোর, চীনেমাটির ও কাচের বাসনপত্র পর্যন্ত সব কিছুতেই নববিবাহিত দম্পতির গৃহস্থালির নতুনত্বের ছাপ। খাবার মাঝপথে প্রিন্স আন্দ্রু টেবিলের উপর কনুই রেখে তার উপর ঝুঁকে এমন একটা স্নায়বিক উত্তেজনা ভরা দৃষ্টিতে তাকালো
যেটা পিয়ের আগে কখনো দেখেনি। তারপর সে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন কোনো একটা কথাকে অনেক দিন ধরে মনের মধ্যে পুষে রেখে হঠাৎ বলবে বলে স্থির করে ফেলেছে। কখনো বিয়ে করো না হে ভাই, এই আমার পরামর্শ। যতদিন পর্যন্ত না নিজেকে বলতে পারবে যে তোমার যা কিছু করবার সাধ্য আছে তা শেষ করেছ, যতদিন পর্যন্ত না তোমার মনের মতো নারীর প্রতি তোমার ভালোবাসার অবসান ঘটেছে এবং তাকে তার স্বরূপে দেখতে পেয়েছ, ততদিন পর্যন্ত কদাপি বিয়ে করো না। করলে এমন ভুল করবে যা যেমন নির্মম তেমনি অসংশোধনীয়। যখন বুড়ো হবে, অকর্মণ্য হয়ে যাবে, তখন বিয়ে করো। অন্যথায় তোমার মধ্যে যা কিছু ভালো, যা কিছু মহৎ আছে, সব নষ্ট হয়ে যাবে। অতি তুচ্ছ জিনিসের জন্য সব কিছু বৃথা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অমন অবাক হয়ে আমার দিকে তাকিও না। নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো প্রত্যাশা নিয়ে যদি বিয়ে করো, তাহলে প্রতি পদক্ষেপে বুঝতে পারবে যে তোমার সব শেষ হয়ে গেছে। একমাত্র নির্বোধ চাটুকার পরিবেষ্টিত বসার ঘরে ছাড়া আর সব দরজা তোমার সামনে বন্ধ। কিন্তু তাতে কি লাভ? এই বলে সে হাতটা ঘোরাতে লাগলো। পিয়ের চোখ থেকে চশমা খুলে ফেলল। তাতে তার মুখটা যেন অন্যরকম দেখতে হলো। ভালো মানুষের ভাবটা যেন স্পষ্টতর হলো। অবাক হয়ে সে বন্ধুর দিকে তাকিয়ে রইল। প্রিন্স আন্দ্রু বলতে লাগলো, আমার স্ত্রী চমৎকার মহিলা। যে বিরল মহিলাদের হাতে পুরুষদের মর্যাদা নিরাপদ থাকে, সে তাদেরই অন্যতমা। কিন্তু তা ঈশ্বর অবিবাহিত থাকবার জন্য আজ আমি কি না দিতে পারি। তুমিই প্রথম ও একমাত্র লোক যার কাছে এসব কথা বললাম, কারণ আমি তোমাকে পছন্দ করি। যে ভলকনস্কি আন্না পাভলভনার আরাম কেদারায় শুয়ে আধ বোঝা চোখে দাঁতের ফাঁক দিয়ে ফরাসি বকুনি আওড়াচ্ছিল, এই কথাগুলি বলার সময় প্রিন্স আন্দ্রু যেন তার সেই লোক নেই। তার মুখে প্রতিটি পেশি এখন স্নায়বিক উত্তেজনায় কাঁপছে। যে চোখ থেকে জীবনের অগ্নিশিখা নিভে গিয়েছিল বলে মনে হয়েছিল, সেই চোখ এখন উজ্জ্বল আলোয় ঝলসে। স্পষ্ট বোঝা যাচ্ছে সাধারণ অবস্থায় তাকে যত নিষ্প্রাণ মনে হয়, এই সব অসুস্থ বিরক্তির মুহূর্তে সে তত বেশি আবেগে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে বলতে লাগলো, কেন আমি একথা বলছি তা তুমি বুঝতে পারছো না, কিন্তু এটাই জীবনের সমগ্র কাহিনী। তুমি বোনাপার্ত ও তার জীবনের কথা বলেছ, যদিও পিয়ের বোনাপার্তের নাম উল্লেখ করেনি, কিন্তু বোনাপার্ত কার্যক্ষেত্রে ধাপে ধাপে তার লক্ষ্যের পথে অগ্রসর হয়েছে। সে ছিল মুক্ত, স্বীয় লক্ষ্য ছাড়া আর কিছুই তার ভাবার ছিল না। তাই সে লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল। কিন্তু নিজেকে কোনো নারীর সঙ্গে বেঁধে ফেললেই শৃঙ্খলিত কয়েদির মতো তুমি সব স্বাধীনতা হারিয়ে ফেলবে। আশা করবার, বল পাবার মতো যা কিছু তোমার কাছে আছে, সবই তোমাকে টেনে নামাবে, অনুতাপে দগ্ধ করবে। বৈঠকখানা, গল্পগুজব, বলনাচ, অহংকার, তুচ্ছতা, এই সব কিছুর মায়াবী চক্রের হাত থেকে আমার মুক্তি নেই। আমি এখন যুদ্ধে যাচ্ছি, একটা বিরাট যুদ্ধ, অথচ আমি কিছুই জানি না, কোনো কিছুরই যোগ্য আমি নই। আমি খুব অমায়িক লোক। আমার বুদ্ধি শানিত। আন্না পাভলভনার বাড়িতে সকলে আমার কথা শোনে, আর সেই সব বোকা মানুষদের দল যাদের ছাড়া আমার স্ত্রী বাঁচতে পারে না। আর সেই সব নারী, ওই সব উঁচু মহলের স্ত্রীলোকেরা যে কি, সেসব নারী সমাজে যে কি, তা যদি জানতে। আমার বাবা ঠিক জানেন, স্বার্থপর, অহংকারী, নির্বোধ, সব বিষয়েই অকিঞ্চিৎকর। সত্যরূপে এই হলো স্ত্রী জাতির পরিচয়। সমাজে যখন তাদের দেখো, তখন মনে হয় তাদের মধ্যে কিছু পদার্থ আছে, কিন্তু কিছু নেই। কিছুই নেই, কিছুই নেই। না প্রিয় বন্ধু, বিয়ে করো না, বিয়ে করো না। প্রিন্স আন্দ্রু কথা শেষ করল। পিয়ের বলল, তুমি তুমি নিজেকে অক্ষম ভাববে, তোমার জীবনকে ব্যর্থ মনে করবে, এটা আমার কাছে হাস্যকর মনে হয়। তোমার সামনে তো সব আছে,
সব কিছু। আর তুমি? সে কথা শেষ করলো না, কিন্তু তার কণ্ঠস্বর শুনেই বোঝা গেল বন্ধুর সম্পর্কে তার ধারণা কত উঁচু, তার ভবিষ্যৎ সম্পর্কে কত আশা সে পোষণ করে। এরকম কথা সে বলে কেমন করে? পিয়ের ভাবল, বন্ধুকে সে পূর্ণতার প্রতিমূর্তি বলে মনে করে, কারণ যেসব গুণ তার নিজের মধ্যে নেই প্রিন্স আন্দ্রু পূর্ণ মাত্রায় তার অধিকার। এই কথায় সে গুণাবলীকে বলা যায় ইচ্ছার দৃঢ়তা, সব কিছুকে শান্তভাবে বিচার করবার ক্ষমতা, অসাধারণ স্মৃতিশক্তি, পড়াশোনার ব্যাপকতা। সে পড়েছে সব কিছু, জেনেছে সব কিছু, ভেবেছে সব কিছু, আর সর্বোপরি কাজ করবার ও পড়াশোনা করবার ক্ষমতা। প্রিন্স আর এইসব ক্ষমতা দেখে পিয়ের সর্বদাই বিস্মিত হয়েছে। আন্দ্রু যে দার্শনিক তত্ত্বালোচনা ক্ষমতা রাখে না, এটা দেখে বেশ অবাক হলেও পিয়ের সেটাকে আন্দ্রুর ত্রুটি মনে না করে বরং তার ক্ষমতার লক্ষণ বলে মনে করে। জীবনের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ ও সরল সম্পর্কের ক্ষেত্রেও প্রশংসা ও গুণকীর্তন মহা অপরিহার্য। ঠিক যেমন গাড়ির চাকা ঠিকভাবে চলবার জন্য তৈলাক্ত জিনিস দরকার। প্রিন্স আন্দ্রু বলল, আমার খেলা সাঙ্গ হয়েছে, আমার কথা বলে আর লাভ কি? এসো তোমার কথা বলা যাক। একটু চুপ করে থেকে সে হেসে বলল। সঙ্গে সঙ্গে সে হাসি পিয়েরের মুখে প্রতিফলিত হলো। স্মিত হাসি হেসে পিয়ের বলল, আমার সম্পর্কেই বা কী বলবার কি আছে? আমি কে? এক অবৈধ সন্তান। হঠাৎ তার মুখখানা লাল হয়ে উঠল। পরিষ্কার বোঝা গেল অনেক চেষ্টা করে তবে সে এ কথাটা বলেছে। আমি তো নামহীন, উপায়হীন, আর সত্যি সত্যি, কিন্তু সত্যি সত্যি যে কি তা সে বলল। আপাতত আমি মুক্ত। আমি চেয়েছিলাম আমার সঙ্গে পরামর্শ করতে। প্রিন্স আন্দ্রু সদয় দৃষ্টিতে তার দিকে তাকালো। সে দৃষ্টি বন্ধুত্বপূর্ণ, স্নেহসিক্ত, তবু তার ভিতর দিয়ে ফুটে উঠল তার শ্রেষ্ঠত্বের আভাস। তোমাকে আমার ভালো লাগে, তার বিশেষ কারণ আমাদের সকলের মধ্যে একমাত্র তুমিই জীবন্ত মানুষ। হ্যাঁ, তুমিই সঠিক পথের মানুষ। তুমি যা ইচ্ছা বেছে নাও, সবই সমান। যে কোনো জায়গায় তুমি ঠিক খাপ খেয়ে যাবে। কিন্তু একটা কথা, এইসব কুরগানদের কাছে এসো না, তাদের মতো জীবনযাপন করো না। এই ব্যভিচার, লাম্পট্য, এদের যা কিছু, এসব তোমাকে মানায় না। কাঁধ ঝাঁকুনি দিয়ে পিয়ের বলল, তুমি কি চাও ভাই? নারী বুঝেছ, নারী? প্রিন্স আন্দ্রু জবাব দিল, আমি এসব বুঝি না। যেসব নারীরা ঠিক পথে আছে তাদের কথা আলাদা, কিন্তু এই কুরগানিদের মতো নারী, সাকি ও সুরা, এদের আমি বুঝি না। প্রিন্স ভ্যাসিলি কুরাগিনদের সঙ্গে পিয়ের বাস করে। তার ছেলে আনাতেলের ব্যভিচারী জীবনের সেও অংশীদার। প্রিন্স আন্দ্রুর বোনের সঙ্গে সেই ছেলের বিয়ে দিয়ে তার চরিত্র শোধাবার মতলবই করা হয়েছে। যেন হঠাৎ একটা সুখের কথা মনে পড়েছে এমনই ভাবে পিয়ের বলে উঠল, তুমি কি জানো, সত্যি বলছি, অনেক দিন ধরে আমি এই কথাটাই ভাবছিলাম। এ ধরনের জীবনযাপন করি বলে আমি কোনো কিছু স্থির করতে পারি না, বা সঠিকভাবে ভাবতেও পারি না। মাথার যন্ত্রণা হয়, সব টাকা খরচ হয়ে যায়। আজ রাতে সে আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাব না। আমাকে কথা দিলে যে যাবে না? কথা দিলাম। অধ্যায় 9। পিয়ের যখন বন্ধুর কাছ থেকে চলে গেল তখন একটা বেজে গেছে। উত্তরাঞ্চলের গ্রীষ্মকালের নির্মেঘ রাত। সোজা বাড়ি যাবার জন্য পিয়ের একটা ভোলা গাড়ি নিল, কিন্তু যত বাড়ির কাছে এগোতে লাগলো ততই তার মনে হলো যে এরকম একটা রাত ঘুমিয়ে কাটানো অসম্ভব। যেটুকু আলো আছে তাতে জনহীন রাস্তার অনেক দূর পর্যন্ত দেখা যায়। মনে হয় এ যেন রাত নয়, সকাল বা সন্ধ্যা। যেতে যেতে পিয়েরের মনে পড়ল আজ রাতেও আনাতোল কুরাগিন যথারীতি তাস নিয়ে অপেক্ষা করেছে। তারপর বসবে সুরাপানের আসর, আর সবশেষে এমন জায়গায় যাওয়া হবে যেটা পিয়েরের খুব পছন্দ। আমার তো কুরাগিনদের বাড়ি যাওয়া উচিত, সে ভাবল, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল
সেখানে যাবে না বলে প্রিন্স আন্দ্রুকে কথা দিয়েছে। তারপরে দুর্বল চরিত্র লোকদের বেলায় যেমন ঘটে থাকে, যে ভ্রষ্টাচারী জীবনে সে অভ্যস্ত, সে তার প্রতি আকর্ষণ এতই প্রবল হয়ে দেখা দিল যে সে সেখানে যাওয়াই স্থির করল। সঙ্গে সঙ্গে তার মনে হলো যে প্রিন্স আন্দ্রুর কাছে কথা দেওয়ার কোনো মানেই হয় না, কারণ প্রিন্স আনাতোলের জমায়েতে যাবে বলে সে আগেই তাকে কথা দিয়ে রেখেছে। তাছাড়া এসব কথা দেওয়া তো একটা মামুলি ব্যাপার, তার কোনো সঠিক অর্থ নেই। বিশেষ করে যখন ভাবা যায় যে কাল তো কাল তো যে কোনো লোক মরেও যেতে পারে, অথবা এমন কিছু অঘটন ঘটতে পারে যাতে সম্মান অসম্মান সবই সমান হয়ে দেখা দেবে। নিজের কোনো সিদ্ধান্ত ও অভিপ্রায়কে বাতিল করে দেওয়ার সপক্ষে এই ধরনের যুক্তির আশ্রয় পিয়ের প্রায়ই নিয়ে থাকে। সে কুড়াগিনদের বাড়ির পথে পা বাড়ালো। অশ্বারোহী রক্ষী বাহিনীর ব্যারাকের নিকটবর্তী মস্ত বড় যে বাড়িটায় আনাতোল থাকে, সেখানে পৌঁছে পিয়ের আলোকিত ফটক দিয়ে ঢুকে সিঁড়ি পেরিয়ে একটা খোলা দরজার সামনে দাঁড়ালো। সামনের ঘরে কেউ ছিল না, খালি বোতল, জোব্বা ও ওভারটিন চারদিকে ছড়ালো। মদের গন্ধ, দূরে নানা কণ্ঠস্বর ও চেঁচামেচি। তাসের আড্ডা ও নৈশভোজন শেষ হয়ে গেছে, কিন্তু অতিথিরা তখনও বিদায় হয়নি। গায়ের জোব্বাটা ছুঁড়ে ফেলে দিয়ে পিয়ের প্রথম ঘরটায় ঢুকলো। সেখানে নৈশভোজনের উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ তাকে দেখতে পাচ্ছে না ভেবে জৈনক পরিচারক গ্লাসে গ্লাসে যে তলানি পড়েছিল তাই গলায় ঢালছিল। তৃতীয় ঘর থেকে ভেসে আসছে হাসির অট্টরোল, পরিচিত গলার চিৎকার, একটা ভালুকের গর্জন, আর সাধারণ হইচই। ৮-৯টি যুবক একটা খোলা জানালার কাছে ভিড় জমিয়েছে। অপর তিনজন একটা বাচ্চা ভাল্লুককে শিকল ধরে টেনে অপর সকলের দিকে লেলিয়ে দিচ্ছে। আমি ১০০ বাজি ধরেছি স্টিভেন্সের উপর, একজন চেঁচিয়ে বলল। মনে রেখো, কোনো কিছু ধরা চলবে না। আর একজন চেঁচিয়ে উঠল। তৃতীয়জন বলল, আমি বাজি ধরছি দলখবের উপর। কুড়াগেন, তুমি আমাদের হাত ছাড়িয়ে দাও। রাশিয়ার নিয়ম, বাজি ধরলে দুজন করমর্দন করে, আর অপর একজন তাদের হাত ছাড়িয়ে দেয়। এই যে ব্রুইনকে ছেড়ে দাও, এদিকে বাজি চলছে, এক চমকে শেষ করা চাই, নইলে তার হার। চতুর্থজন হইচই করে বলল, জ্যাকব, একটা বোতল নিয়ে আয়। গৃহকর্তার গলা শোনা গেল। লোকটি লম্বা, সুদর্শন, দাঁড়িয়ে আছে দলের মাঝখানে। পরনে কোট নেই, পাতলা সুতির শার্টের বুক খোলা। একটু সবুর করো বাবা সকল, পেতুয়া এসেছে, এই যে ভালো মানুষ। পিয়েরকে দেখে সে চেঁচিয়ে বলল। জানালার কাছ থেকে কথা বলল আরেকজন। তার উচ্চতা মাঝারি, পরিষ্কার দুটি নীল চোখ। এইসব মাতাল কণ্ঠস্বরের মধ্যে তার গলার স্বরে কিছুটা সুস্থতার আমেজ। সে বলল, এখানে এসো, বাজির হাত খুলে দাও। এই হলো দোলখব, সেমেনভ রেজিমেন্টের অফিসার, বিখ্যাত জুয়ারি ও দ্বৈত যোদ্ধা। আনাতেলের সঙ্গেই থাকে। খুশির চোখে চারদিকে তাকিয়ে পিয়ের হাসল। আমি তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। একটু সবুর করো, তোমার পেটে এখনো মাল পড়েনি। এখানে একটু বোতল চাই। বলে আনাতোল টেবিল থেকে একটা বোতল নিয়ে পিয়েরের কাছে গেল। তোমাকে এটা খেতে হবে। যেসব মাতাল অতিথিরা জানালায় ভিড় করে আছে তাদের দিকে তাকিয়ে আর তাদের গল্পগুজব শুনতে শুনতে পিয়ের গ্লাসের পর গ্লাস টানতে লাগলো। আনাতোল পিয়েরের গ্লাস ভরে দিতে দিতে তাকে বুঝিয়ে বলল যে নৌ বিভাগের ইংরেজ অফিসার স্টিভেন্সের সঙ্গে বাজি ধরেছে দলখভ। তিনতলা জানালার বাইরেরটাকে বসে 2 পা ঝুলিয়ে দিয়ে সে এক বোতল রাম খাবে। শেষবারের মতো গ্লাসে মদ ঢেলে দিয়ে আনাতোল পিয়েরকে বলল, চালিয়ে যাও, এর সবটা খেতে হবে, নইলে তোমাকে ছাড়ছি না। না, আর খাবো না, বলে আনাতোলকে ঠেলে সরিয়ে দিয়ে পিয়ের জানালাটার কাছে গেল। ইংরেজ ভদ্রলোকের হাত চেপে ধরে দলখভ স্পষ্ট গলায় বাজির শর্তগুলো আওড়াচ্ছে। তার বিশেষ লক্ষ্য আনাতোল ও পিয়ের। দলখবের উচ্চতা মাঝারি, কোকড়া চুল, হালকা নীল চোখ। বয়স 1-25। পদাতিক বাহিনীর অফিসারদের মতো তার গোঁফ নেই, ফলে তার সুন্দর মুখমণ্ডলের সবটাই চোখে পড়ছে।
মুখের সুগঠিত রেখাগুলি স্পষ্টভাবে আঁকা। উপরের ঠোঁটটা নিচের ঠোঁটের উপর চেপে বসেছে। ঠোঁটের কোণে একটা হাসি সবসময় খেলে বেড়াচ্ছে। তার সঙ্গে মিলেছে বুদ্ধিদীপ্ত দুটি চোখ, ফলে তার উপর কারো নজর না পড়েই পারে না। দোলখভের আর্থিক সামর্থ্য সামান্য, বড় বড় আত্মীয় স্বজনও নেই। তবু আনাতোল হাজার হাজার রুবল খরচ করলেও দোলখভ তার সঙ্গেই থাকে, আর এমনভাবে চলে যে তার পরিচিত সকলেই তাকে শ্রদ্ধা করে, আনাতোলের চাইতেও বেশি শ্রদ্ধা করে। দোলখভ সব রকম খেলা জানে এবং প্রায়ই সবসময় খেলায় জেতে। যতই মদ খাক, তার মাথা কখনো ঘুরায় না। পিটার্সবুর্গের তৎকালীন লম্পট ও দুশ্চরিত্র লোকদের মধ্যে কুরাগিন ও দোলখভ দুজনেই নামকরা। রামের বোতলটা আনা হলো। জানালার ফ্রেমটার জন্য বাইরে গোবরাটে বসা যায় না বলে দুজন পরিচারক ফ্রেমটা খুলে ফেলেছে। ভদ্রলোকরা হইচই করে তাদের নানা রকম নির্দেশাদি দিচ্ছে। আনাতোল হেলতে দুলতে জানালার কাছে গেল। পরিচারক দুজনকে ঠেলে সরিয়ে দিয়ে ফ্রেমটাকে ধরে টানতে লাগলো, কিন্তু নড়াতে পারল না। কাঁচটা ভেঙে গেল। পিয়েরের দিকে মুখ ঘুরিয়ে বলল, তুমি একবার চেষ্টা করে দেখাতো হারকিউলিস। পিয়ের এরোর কাঠটা ধরে টান দিল, আর ওক কাঠের ফ্রেমটা সশব্দে খুলে বেরিয়ে এলো। ওটাকে একবারে সরিয়ে দাও, নইলে সকলে ভাববে আমি ওটা ধরে আছি, দোলখভ বলল। ইংরেজ ভদ্রলোকের খুব দর্প না? ঠিক আছে তো, আনাতোল বলল। রামের বোতলটা হাতে নিয়ে দোলখভ জানালার দিকে এগিয়ে গেল। জানালা দিয়ে আকাশের আলো চোখে পড়ছে। সে আলোয় উষার সঙ্গে সূর্যাস্তের আভা মিশে যাচ্ছে। রামের বোতলটা হাতে দিয়ে দোলখভ এক লাফে জানালার গোবরাটে চলে গেল। সেখানে দাঁড়িয়ে ঘরের ভেতরকার লোকদের ডেকে বলল, আপনারা শুনুন। সকলে চুপচাপ শুনতে লাগলো। আমি 50 ইম্পেরিয়াল, অর্থাৎ 1 ইম্পেরিয়াল সমান 10 রুবল। আমি 50 ইম্পেরিয়াল বাজি রাখছি ইংরেজ ভদ্রলোক যাতে বুঝতে পারে, সেজন্য সে ফরাসিতেই কথাগুলি বলল। যদিও ফরাসি সে ভালো বলতে পারে না। ইংরেজ ভদ্রলোককে সম্বোধন করে আরও বলল, আমি 50 ইম্পেরিয়াল বাজি রাখছি। আপনি কি চান সেটা 100 রাখা হোক? না, 50, সে জবাব দিল। ঠিক আছে, 50 ইম্পেরিয়াল। জানালার বাইরে এই জায়গায় বসে মুখ থেকে না সরিয়ে পুরো 1 বোতল রাম খেয়ে শেষ করব। নিচু হয়ে সে জানালার বাইরে ঢালু গোবরটাকে দেখালো। আর সে সময় কোনো কিছু ধরে থাকবো না, ঠিক আছে? ঠিক আছে, ইংরেজ লোকটি বলল। আনাতোল ইংরেজটির দিকে ঘুরে দাঁড়ালো। তার কোটের একটা বোতাম ধরে ঝুঁকে পড়ে ইংরেজটির খড়বাকায় মানুষ ইংরেজিতে বাজির শর্তগুলো আর একবার বলতে লাগলো। একটু সবুর করো। সকলের মনোযোগ আকর্ষণ করবার জন্য বোতলটা দিয়ে গোবরাটের উপর আঘাত করে দোলখভ বলল, একটু সবুর করো কুরাগিন। আপনারা শুনুন, আর কেউ যদি এ কাজটা করতে পারে তাকে আমি 100 ইম্পেরিয়াল দেব, বুঝলেন? ইংরেজটি ঘাড় নাড়ল, কিন্তু সে এই বাজি গ্রহণ করতে রাজি কিনা তা বোঝা গেল না। আনাতোল তাকে ছাড়ল না, যদিও সে যে কথাগুলো বুঝতে পেরেছে সেটা বোঝাবার জন্য সে ঘাড় নাড়তে লাগলো। তবু আনাতোল দোলখভের কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে শোনাতে লাগলো। রক্ষী বাহিনীর হুজার একটি সরু মতো ছোকরা জানালার গোবরাটে উঠে ঝুঁকে পড়ে নিচের দিকে তাকালো। জানালা থেকে রাস্তার পাথরগুলো দেখতে পেয়ে সে বলে উঠল, উ উ উ। তাকে জানালা থেকে ঠেলে সরিয়ে দিয়ে দোলখভ চেঁচিয়ে বলল, চুপ করো। ছোকরা থতমত খেয়ে লাফ দিয়ে ঘরের মধ্যে নেমে পড়ল। সহজেই হাতে পাওয়া যায় গোবরাটের উপর এমন জায়গায় বোতলটা রেখে দোলখভ সাবধানে ধীরে ধীরে জানালা বেয়ে উঠে পা ঝুলিয়ে বসল। জানালার দুই দিকে চাপ রেখে সে নিজের আসনে ঠিক হয়ে বসল। হাত দুটি নামিয়ে নিয়ে একবার ডাইনে একবার বাঁয়ে একটু সরে বসে বোতলটা হাতে নিল। তখন বেশ আলো ফুটেছে। তবু আনাতোল দুটো মোমবাতি এনে গোবরাটের উপর রাখল। দোলখভের সাদা শার্ট পরা পিঠ ও কোকড়া চুলে ভর্তি মাথাটার দুদিকে আলো পড়ল। সকলেই জানালার কাছে গিয়ে ভিড় করল। ইংরেজটি সকলের আগে,
পিয়ের চুপচাপ দাঁড়িয়ে হাসতে লাগলো। উপস্থিত সকলের চাইতে একটু বয়স্ক একটি লোক হঠাৎ ভীত ও ক্রুব্ধ দৃষ্টিতে তাকিয়ে সামনে এগিয়ে গেল এবং দোলখবের শার্টটা চেপে ধরতে চেষ্টা করল। আমি বলছি এটা বোকামি, ও তো মরে যাবে, অপেক্ষাকৃত বুদ্ধিমান লোকটি বলল। আনাতোল তাকে থামিয়ে দিল। ওকে ছোবেন না, আপনি ওকে হকচকিয়ে দেবেন, আর তাহলেই ও মারা পড়বে। হ্যাঁ, তারপর? হ্যাঁ? দোলখভ মুখটা ফেরালো, দুই হাত ধরে নিজের জায়গায় ঠিকমতো বসল। চাপা পাতলা ঠোঁট দুটির ভিতর দিয়ে কেটে কেটে বলল, আবার যদি কেউ এসে গোলমাল করে তো তাকে আমি নিচে ছুঁড়ে ফেলে দেব। এবার তাহলে? এই কথা বলে সে আবার মুখটা ঘুরালো, দুই হাত নামিয়ে বোতলটা ঠোঁটে তুলে লাগালো, মাথাটা পেছনে ঠেলে দিল এবং হাত দুটো তুলে তাল সামলাতে লাগলো। একজন পরিচারক ভাঙা কাঁচ কুড়ুচ্ছিল। সে আর জানালা থেকে এবং দোলখভের পিঠের দিকে চোখ সরাতে পারল না। সেই অবস্থায় তাকিয়ে রইল। আনাতোল খাড়া হয়ে দাঁড়িয়ে হাঁ করে রইল। ইংরেজটি বাঁকা চোখে তাকিয়ে ঠোঁট চাটতে লাগলো। যে লোকটি এ কাজে বাধা দিতে চেয়েছিল সে ঘরের এক কোণে ছুটে গিয়ে দেয়ালের দিকে মুখ করে একটি সোফায় বসে পড়ল। পিয়ের দুই হাত মুখে ঢাকল। এতক্ষণ তার মুখে একটা ক্ষীণ হাসি লেগেছিল, এবার সেখানে ফুটে উঠল ভয় ও আতঙ্ক। সকলেই স্তব্ধ। পিয়ের চোখের উপর থেকে হাত সরিয়ে নিল। দোলখভ তখনও একই অবস্থায় বসে আছে, শুধু তার মাথার পেছনে সরে আসায় কোকড়া চুলগুলি শার্টের কলার ছুঁয়েছে। যে হাতে বোতলটা ধরেছে সেটা ক্রমেই আরো উঁচুতে উঠছে আর থরথর করে কাঁপছে। বোতলটা ক্রমেই খালি হয়ে আসছে, ক্রমেই আরো উঁচুতে উঠছে, আর মাথাটা ক্রমেই পেছনে হেলে পড়ছে। এতক্ষণ লাগছে কেন? পিয়ের ভাবল। তার মনে হলো যেন আধ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। হঠাৎ দোলখভের শিরদাঁড়াটা পিছন দিকে সরে এলো, তার হাতটা থত করে কাঁপতে লাগলো। তার ফলে জানালার ঢালুর গোবরাটা থেকে তার পুরোটা শরীরটা বসা অবস্থায় পিছলে গেল। যত সে পিছলে নেমে যেতে লাগলো ততই তার মাথা ও হাত দুলতে লাগলো। একটা হাত যেন দুলে উঠে গোবরাটাকে চেপে ধরতে গেল, কিন্তু সেটাকে ছুঁলো না। পিয়ের আবার চোখ ঢাকলো, মনে হলো সে চোখ আর কখনো খুলবে না। হঠাৎ তার মনে হলো চারদিকে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চোখ মেলে তাকালো, জানালাটার গোবরাটে দোলখ দাঁড়িয়ে আছে, তার ম্লান মুখে হাসির ছটা। বোতল খালি। ইংরেজটিকে লক্ষ্য করে সে বোতলটা ছুঁড়ে দিল। সেও ভালোভাবে সেটাকে ধরে নিল। দোলখভ লাফ দিয়ে নিচে নামলো। গায়ে রামের তীব্র গন্ধ বেড়ে করছে। আচ্ছা ছেলে, বাজিমাত করে দিয়েছে, তোমার উপর শয়তান ভর করুক। চারদিক থেকে নানা মন্তব্য ভেসে এলো। ইংরেজটি থলে বের করে টাকা গুনতে লাগলো। দোলখভ ভুরু কুঁচকে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। পিয়ের লাফ দিয়ে জানালাটার গোবরাটে উঠল। ভদ্রজনরা, আমার সঙ্গে কে বাজি ধরবেন? এ কাজ আমিও করব। হঠাৎ সে চেঁচিয়ে বলে উঠল, কেউ বাজি না ধরলেও করব। দেখুন, একটা বোতল আনতে বলুন, আমিও খেলা দেখাবো। একটা বোতল এনে দিন। ওকে খেলা দেখাতে দিন, ওকে খেলা দেখাতে দিন, ওকে খেলা দেখাতে দিন। দোলখভ হেসে বলল, আর তারপরে? আপনি কি পাগল হয়েছেন? কেউ আপনার সঙ্গে বাজি ধরবে না। আরে আপনার তো সিঁড়িতেই চলতে মাথা ঘোরে। বেশ কিছু লোক চেঁচিয়ে বলতে লাগলো। স্থির সংকল্পে মাতালের মতো টেবিলে একটা থাপ্পড় মেরে পিওরও চেঁচিয়ে বলল, আমিও খাবো, এক বোতল রাম চাই। সে জানালা বেয়ে ওঠার জন্য প্রস্তুত হলো। সকলে তার হাত চেপে ধরল, কিন্তু তার এতই শক্তি যে তার গায়ে যে হাত দিল তাকেই সে ছুঁড়ে ফেলে দিল। আনাতোল বলল, না, এভাবে ওর সঙ্গে পারবেন না, একটু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। শোনো, কাল আমি তোমার সঙ্গে বাজি ধরব, কিন্তু এখন আমরা সকলে বাড়ি যাব। বেশ, তাই চলো, পিয়র চেঁচিয়ে বলল, তাই চলো, আর ব্রুইনকে সঙ্গে নিয়ে চলো। ভাল্লুকটাকে ধরে
দুই হাতে তুলে সে সারা ঘরে নাচতে শুরু করল। অধ্যায় 10। আন্না পাভলভনার নৈশভোজের দিন প্রিন্সেস দ্রবেস্কায়া তার একমাত্র ছেলে বরিসের জন্য অনুরোধ জানালে প্রিন্স ভ্যাসেলি তাকে যে কথা দিয়েছিল সে কথা সে রেখেছে। ব্যতিক্রম হিসেবে ব্যাপারটা সম্রাটের গোচরে আনা হয়েছিল এবং কর্নেলের পদমর্যাদা সহ বরিসকে সেমেনভ রক্ষী বাহিনীতে বদলি করা হয়েছে। তবে আন্না মিয়ালভনার সব চেষ্টা ও অনুরোধ সত্ত্বেও সে কুতুজেভের অধীনে চাকরি পায়নি। আন্না পাভলভনার বাড়ির আসরের কিছু পরেই আন্না মিখাইলভনার মস্কোতে ফিরে সোজা চলে এসছে তার ধনী আত্মীয় রস্তভদের বাড়ি। শহরে এলে সে এই বাড়িতেই থাকে এবং আদরের বরিসও ছেলেবেলা থেকেই এখানে লেখাপড়া শিখেছে এবং বছরের পর বছর থেকেছে। রক্ষী বাহিনী 10 আগস্ট তারিখে পিটার্সবুর্গ ছেড়ে চলে গেছে। তার ছেলেটি সাজ পোশাকের জন্য এখনো মস্কোতেই আছে। সীমান্ত শহর বাদজিভিলিতে সে তার বাহিনীর সঙ্গে যোগ দেবে। সে দিনটি সেন্ট নাতালিয়ানা দিবস। আবার রস্ত পরিবারের মা ও কনিষ্ঠা কন্যা দুজনের নামকরণ দিবসও বটে। দুজনের নাম নাতালি। সকাল থেকে 6 ঘোড়ার গাড়ির অবিরাম আসা যাওয়া চলছে। পোভাস্কায়াতে অবস্থিত ও মস্কোতে সুপরিচিত কাউন্টসের রস্তভের বড় বাড়িটাতে অতিথির ভিড় জমে চলেছে। যেসব অতিথি একের পর এক পালা করে এসে অভিনন্দন জানাচ্ছে তাদের অভ্যর্থনা করবার জন্য কাউন্টস স্বয়ং ও তার সুন্দরী বড় মেয়ে বসার ঘরেই অপেক্ষা করছে। কাউন্টেসের বয়স 45 বছর, পাতলা প্রাচ্য দেশীয় মুখ, সন্তান ধারণের জন্য ভগ্ন স্বাস্থ্য, তার সন্তান সংখ্যা 12। দুর্বলতার দরুন তার চলনে ও কথা বলার ধরনে এমন একটা অবসাদ ফুটে ওঠে যার ফলে তার প্রতি একটা শ্রদ্ধার ভাব স্বভাবতই সকলের মধ্যে জেগে ওঠে। এই পরিবারেরই একজন হিসেবে প্রিন্সেস আন্না মিখাইলভনা বেস্কায়াও বসার ঘরে হাজির থেকে অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়নের কাজে সাহায্য করেছে। ছোট ছেলেমেয়েরা রয়েছে ভিতরের ঘরে। অতিথি আপ্যায়নের কাজে তাদের কোনো প্রয়োজন নেই। কাউন্ট নিজে অতিথিদের সঙ্গে দেখা করে সকলকেই ডিনারের আমন্ত্রণ জানিয়ে বিদায় করেছে। প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী, আপনার কাছে আমি খুব কৃতজ্ঞ। অতিথিরা পদমর্যাদায় তার ছোট হোক কি বড় হোক কোনো রকম ব্যতিক্রম না করে সকলকেই সে প্রিয় বলে সম্বোধন করেছে। আমার নিজের পক্ষ থেকে এবং আমার যে 2টি প্রিয়জনের নামকরণ দিবস আমরা পালন করছি তাদের পক্ষ থেকে আমি আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। কিন্তু মনে রাখবেন, ডিনারে আসা চাই, নইলে আমি অসন্তুষ্ট হব। প্রিয় বান্ধবী, গোটা পরিবারের পক্ষ থেকে আপনাকে আসতে বলছি প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু, এই একই কথা সে প্রত্যেককে বলেছে। কারো বেলায় কোনো রকম হেরফের হচ্ছে না। তার পরিষ্কার কামানো হাসিমাখা মুখে একই ভাব, হাতের একই সুদৃঢ় চাপ, আর একইভাবে বারবার মাথা নোয়ানো। কোনো অতিথিকে বিদায় দিয়ে ফিরে এসেই বারবার ঘরে অপেক্ষমান অতিথিদের একজনের কাছে এসে তার দিকে চেয়ারটা টেনে নিয়ে বসছেন। পা দুটিকে ছড়িয়ে হাঁটুর উপর এমনভাবে হাত রাখছে যাতে বোঝা যায় যে জীবনকে সে উপভোগ করছে এবং কেমন করে বাঁচতে হয় তা সে জানে। তারপর পদমর্যাদার সঙ্গে শরীরটাকে সামনের পেছনে একটু দোলাচ্ছে। আবহাওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে অথবা স্বাস্থ্য সম্পর্কে 2-একটা কথা বলছে। কখনো রুশ ভাষায়, আবার কখনো বা অত্যন্ত খারাপ অথচ আত্মবিশ্বাসে ভরা ফরাসি ভাষায়। তারপর আবার ক্লান্ত অথচ কর্তব্য পালনে। দৃঢ় চিত্ত মানুষের মতো আর একজন অতিথিকে বিদায় দিতে উঠে দাঁড়াচ্ছে এবং
টাক মাথার উপর যৎ সামান্য পাকা চুল চাপড়ে বসাতে বসাতে তাকে ডিনারে আমন্ত্রণ জানাচ্ছে। কখনো বা সামনের ঘর থেকে ফিরবার পথে ভাড়ার ঘর ও রান্নাঘরের ভিতর দিয়ে শ্বেত পাথরের মস্ত বড় খাবার ঘরে ঢুকেছে। সেখানে আমি জন অতিথির জন্য টেবিল পাতা হচ্ছে। পরিচারকরা রূপোর ও চীনেমাটির বাসনপত্র আনছে, টেবিল সরাচ্ছে, দামাস্কাসের টেবিল ঢাকনা বিছিয়ে দিচ্ছে। সেই সব দেখতে দেখতে সে দিমিত্রি ভাসিলোভিচকে ডেকে পাঠাচ্ছে। লোকটি সদংশজাত এবং তার সমস্ত বিষয় সম্পত্তির ম্যানেজার। খুশি মনে প্রকাণ্ড টেবিলটার দিকে তাকিয়ে বলছে, দেখো দিমিত্রি, যেমন যেমন হওয়া উচিত সব কিছু যেন ঠিক তেমনটি হয়। ঠিক আছে, আসল কথাই তো পরিবেশন, তাই বটে। তারপর খুশির নিঃশ্বাস ফেলে সে বসবার ঘরে ফিরে আসছে। কাউন্টেসের বিশাল বপু পরিচারক বসবার ঘরে ঢুকে গম্ভীর গলায় হাঁক দিল, মরিয়া লভবর্ণা কারাপিনা ও তার কন্যা। কাউন্টেস এক মুহূর্ত ভাবল, তারপর স্বামীর প্রতিকৃতি আঁকা সোনার নস্যদানি থেকে এক টিপ নস্য নিল। অতিথির জ্বালায় ব্যতিব্যস্ত হয়ে গেলাম। যাই হোক, শুধু এই মহিলার সঙ্গেই দেখা করব, আর নয়। মহিলাটি এত ভনিতা জানেন, তাকে ভেতরে আসতে বলল। এমন বিষণ্ণ সুরে পরিচারককে হুকুম করলো যেন বলতে চাইল, খুব ভালো কথা, আমাকে শেষ করে ফেলো। একটি লম্বা চওড়া শক্ত সমর্থ গর্বিত মুখ স্ত্রীলোক একটি গোলমুখ হাস্যময়ী মেয়েকে সঙ্গে নিয়ে পোশাকের খসখস শব্দ তুলে বসবার ঘরে প্রবেশ করল। প্রিয় কাউন্টেস, কি যুগ পড়েছে! বেচারি মেয়েটা একেবারে কাহিল হয়ে পড়েছে। রাজুমোভস্কিদের বল নাচে, আর কাউন্টেস অ্যাপ্রাক্সিনা। আমি তো খুব খুশি। পোশাকের খসখস আর চেয়ার টানার ঘসঘস শব্দের সঙ্গে গলা মিশিয়ে এবং পরস্পরের গলার সঙ্গে পাল্লা দিয়ে নানা নারী কণ্ঠে উচ্ছ্বসিত শব্দ ভেসে আসতে লাগলো। তারপর শুরু হয় সেই সব আলোচনা যা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না অতিথিরা পোশাক খসখসে উঠে বলতে থাকে, আমি খুব খুশি হয়েছি, মামুনির স্বাস্থ্য আর কাউন্টেস অ্যাপ্রাক্সিনা। তারপর আবার সেই খসখসানি, সামনের ঘরে গমন, জোব্বা অথবা আলখাল্লা পরিধান এবং প্রস্থান। আলোচনার বিষয়বস্তু সেদিনকার প্রধান ঘটনা। ক্যাথারিনের ধনবান ও খ্যাতিমান প্রেমিক কাউন্ট বেজুকভের অসুস্থতা এবং তার অবৈধ সন্তান পিয়ের যে নাকি আন্না পাভলভনার ভোজের আসরে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। অতিথি বলল, বেচারি কাউন্টের জন্য আমার দুঃখ হয়। একে তার স্বাস্থ্য খারাপ, তার উপর ছেলেকে নিয়ে এই বিরক্তি তাকে মেরে ফেলল। কাউন্টেস যদিও এর আগেই 15 বারের মতো কাউন্ট বেজুকভের দুঃখের কথা শুনেছে, তবু সে যেন কিছুই জানে না। এমনি ভাব দেখিয়ে বলে উঠল, সে আবার কি? অতিথি সোচ্চারে বলল, আধুনিক শিক্ষার এই তো ফল। মনে হয় কাউন্ট যখন বিদেশে ছিলেন তখন এই ছেলেটি যেমন খুশি চলাফেরা করত, এখন তো পিটার্সবুর্গে শুনলাম সে এমন সব ভয়ঙ্কর কাণ্ড কারখানা করে চলেছে যে পুলিশ তাকে তাড়িয়ে দিয়েছে। এমন কথা বলবেন না, কাউন্টেস বলল। আন্না মিখাইলভনা গলা মেলালো, যত সব কুসঙ্গী জুটিয়েছে। প্রিন্স ভাসিলের ছেলে শেয়ারকে এক দোলখভ মিলে কি যেন কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে, তা একমাত্র ঈশ্বরই ভালো জানেন। আর সেজন্য তাদের কষ্টও ভোগ করতে হয়েছে। দোলখভের পদাবনতি ঘটেছে, আর বেজুকভের ছেলের মস্কোতে ফেরত পাঠিয়ে দিয়েছে। আনাতোল কুরাগিনের বাবা ও কোনো রকম ছেলের ব্যাপার স্যাপার চাপা দিলেও তাকেও পিটার্সবুর্গ ছেড়ে যাবার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু তারা করেছেটা কি? কাউন্টেন্স শোধালো। অতিথি জবাব দিল, তারা তো সব রীতিমতো গুন্ডা, বিশেষ করে দখলভ। সে তো মরিয়া আইভান ভান দোলখভার ছেলে,
মহিলা ভালো মানুষ, আর তার কপালে এই। তাই ভাবুন, ওই তিনজন মিলে কোথা থেকে একটা ভালুক জোগাড় করেছে, আর সেটাকে গাড়িতে তুলে নিয়ে গেছে এক অভিনেত্রীর সঙ্গে দেখা করতে। পুলিশ বাধা দিতে চেষ্টা করেছিল, কিন্তু তিন ছোকরা কী করলো? পুলিশ ও ভালুকটাকে পিঠে পিঠে দিয়ে বেঁধে ফেলে দিল ময়লার খালে জলে। আর ভালুকটা সেই পুলিশকে পিঠে নিয়ে সাঁতরাতে লাগলো। হাসতে হাসতে খুন হয়ে কাউন্ট বলে উঠল, আহা, পুলিশটার অবস্থা না জানি কি মধুরই হয়েছিল। ও, কি ভয়ঙ্কর! একথা শুনে আপনি হাসতে পারছেন কাউন্ট? অথচ মহিলারা নিজেরাও হাসি সংবরণ করতে পারল না। অতিথি বলতে লাগলো, শেষ পর্যন্ত অবশ্য তারা যে সে বেচারিকে উদ্ধার করেছিল। আর ভেবে দেখুন, সিরিল ভ্লাদিমিরভিচ বেজুকভের ছেলে হয়েও সে এমনভাবে মজা করতে পারে, অথচ সকলে বলে সে সুশিক্ষিত ও চতুর। বিদেশি শিক্ষা তো তাকে এই তৈরি করেছে। আশা করি যতই টাকা পয়সা থাকুক, মস্কো থেকেও তাকে অভ্যর্থনা জানাবে না। আমার সঙ্গে তার পরিচয় করাতে তারা চেয়েছিল, কিন্তু আমি সোজা ফিরিয়ে দিয়েছি। নিজের মেয়ের কথা তো আমাকে ভাবতে হবে। একথার সঙ্গে সঙ্গে মেয়েরা অমনোযোগের ভান করল। তাদের দিক থেকে মুখ ফিরিয়ে কাউন্টেন্স বলল, এই যুবককে আপনি এত ধনী বলছেন কেন? তার ছেলেরা তো সকলেই অবৈধ। আমার তো মনে হয় পিয়েরও অবৈধ সন্তান। অতিথি হাত নেড়ে একটা ভঙ্গি করে দেখালো। আমার তো ধারণা এরকম সন্তান তার এক কড়ি আছে। প্রিন্সেস মিখাইলভনা এবার আলোচনায় যোগ দিল। সে যে উঁচু মহলের মানুষ, আর সমাজে কি চলছে তা যে তার ভালোই জানা আছে, সেটাই সে বোঝাতে চায়। অর্থপূর্ণভাবে ফিসফিস করে সে বলল, আসল ব্যাপার হলো কাউন্ট সিরিলের সুখ্যাতি সকলেরই জানা। ছেলে মেয়েদের অনেককে তিনি হারিয়েছেন, কিন্তু এই পিয়ের তার খুব প্রিয় ছিল। কাউন্টেন্স বলল, মাত্র 1 বছর আগেও এই বুড়ো মানুষটি কি সুন্দরী না ছিলেন? তার চাইতে সুন্দর পুরুষ মানুষ আমি আর দেখিনি। আন্না মিখাইলভনা বলল, কিন্তু এখন তিনি অনেক বদলে গেছেন। হ্যাঁ, যে কথা বলেছিলাম, তার স্ত্রীর দিক থেকে প্রিন্স ভাসিলি তার উত্তরাধিকারী, কিন্তু কাউন্ট পিয়েরকে খুব ভালোবাসেন। তার লেখাপড়ার উপর নজর রাখেন, এমনকি সম্রাটকেও তার কথা লিখেছেন, যাতে তার মৃত্যু হলে তিনি যেরকম অসুস্থ, তাতে সে যেন যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। ডাক্তার লোরাইনো পিটার্সবুর্গ থেকে এসে হাজির হয়েছে তার প্রভূত সম্পত্তির অধিকারী কে হবে, পিয়ের না প্রিন্স ভ্যাসেলি? তা কেউ জানে না। 40,000 ভূমিদাস আর লক্ষ লক্ষ রুবল, সব কিছু আমি ভালোই জানি, কারণ প্রিন্স ভাসিলি নিজে আমাকে বলেছেন। তাছাড়া সিরিল ভ্লাদিমিরভিচ আমার মায়ের সম্পর্কে ভাই হন। তিনি আমার বড়ির ধর্মবাপও বটে। প্রিন্স ভ্যাসিলি গতকাল এখানে এসছে। শুনেছি কোনো তদন্তের কাজে সে এসছে, অতিথিটি বলল। প্রিন্সেস বলল, তা বটে, তবে নিজেদের মধ্যে বলে বলছি, ওটা একটা অজুহাত। আসল কথা, কাউন্ট সিরিল ভ্লাদিমিরভিচের অসুখের সংবাদ শুনে তার সঙ্গে দেখা করতেই সে এসেছে। কাউন্ট বলে উঠল, কিন্তু তুমি কি জানো গো, সেটা জব্বর রসিকতা হয়েছিল। কিন্তু বয়স্কা অতিথিটি তার কথা শুনছে না দেখে সে তরুণীদের দিকে ফিরে বলল, পুলিশটির যে কি হাস্যকর অবস্থা হয়েছে, সেটা আমি যেন কল্পনায় দেখতে পাচ্ছি। নিজেকে পুলিশের ভূমিকায় কল্পনা করে কাউন্ট তার হাত দুটো দোলাতে লাগলো। যেসব মানুষ ভালো খায়, বিশেষ করে ভালো টানে, তাদের মতো উচ্ছ্বসিত হাসিতে কাউন্টের মোটাসোটা দেহটা দুলে দুলে কাঁপতে লাগলো। অতএব সকলে আসবেন এবং আমাদের সঙ্গে খাবেন, সে বলল। অধ্যায় 10 এখানে শেষ।